হ্যালো ফ্রেন্ড, আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্য হাজির হয়েছি। আজকে আমরা ক্লাস 11-এর কেমিস্ট্রি বা রসায়নের কিছু বিষয় আলোচনা করছি। আজকে আমাদের আলোচ্য বিষয় মুক্তমূলক বা ফ্রি রেডিক্যাল। তো আমরা এই মুক্তমূলক বা ফ্রি রেডিক্যালের সম্পর্কে কি জানি বা কি জানবো সেই সম্পর্কে একটা আমরা ফিচার্স দিয়ে দিচ্ছি। তো আজকের আমাদের যে সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা আলোকপাত করব তা হচ্ছে মুক্তমূলকটা কি সেই সম্পর্কে জানব। দ্বিতীয়ত হচ্ছে মুক্তমূলকের গঠনাকৃতি কেমন হয়, মুক্তমূলকের শ্রেণীবিন্যাস অর্থাৎ কত ভাগে বিভক্ত করা যায় মুক্তমূলককে, কটা শ্রেণীতে। তারপরে আসছি মুক্তমূলকের স্থায়িত্ব, মুক্তমূলক কত প্রকার আমরা দেখেছি এবং তাদের যে স্থায়িত্ব সেটাও ব্যাখ্যা করব। তাছাড়াও মুক্তমূলকের সক্রিয়তা, কোন মুক্তমূলকের সক্রিয়তা কেমন হবে সেই সম্পর্কে জানব। আর মুক্তমূলকের চুম্বক ধর্ম অর্থাৎ ম্যাগনেটিক প্রপার্টি সম্পর্কে আলোচনা করব। প্রথমেই আমরা আসছি মুক্তমূলকটা কি সেই সম্পর্কে আলোচনা করব। তো ফ্রি রেডিক্যাল বা মুক্তমূলক যেটাকে আমরা বলি সেটা কিভাবে তৈরি হবে সেইটা জানলেই কিন্তু আমরা মুক্তমূলক সম্পর্কে জেনে যাব। দেখো, সমযোজী বন্ধনের যদি সুষম বিভাজন ঘটে সেই ক্ষেত্রে কিন্তু যে অযুগ্ম চার্জহীন পরমাণু জোড়ের সৃষ্টি হয় তাকেই আমরা কিন্তু বলবো মুক্তমূলক। যদি আক্ষরিকভাবে আমরা দেখতে চাই তাহলে সেটা কেমন হয় সেটা দেখো। সমযোজী তাহলে আমরা কি জানলাম যে সমযোজী বন্ধনে সুষম বিভাজনের ফলে যে অযুগ্ম অর্থাৎ আনপেয়ার ইলেকট্রনযুক্ত চার্জহীন পরমাণু বা পরমাণু জোটের সৃষ্টি হয় তাকেই কিন্তু আমরা মুক্তমূলক বলবো। তো আমরা একটা যদি উদাহরণ নিয়ে নিই, মিথাইল ব্রোমাইড, ঠিক আছে। এখানে কার্বন আর ব্রোমিনের মধ্যে সমযোজী বন্ধনে আবদ্ধ আছে। তো সমযোজী একটা বন্ধন গঠন করার জন্য ন্যূনতম দুটো ইলেকট্রন প্রয়োজন হয়। তাহলে এই যে সমযোজী বন্ধন গঠন করেছে তাতে কটা ইলেকট্রন ইনভলভ আছে? দুটো ইলেকট্রন ইনভলভ আছে, ঠিক আছে। সেটাকে যদি আমরা লুইস ডটের দ্বারা দেখাতে চাই তাহলে ঠিক এই রকম হবে, বোঝা গেল। এবারে তাদের বহিস্থ কক্ষপথে ব্রোমিনের ইলেকট্রন থাকবে, কার্বনের তার আরও তিনটে হাইড্রোজেনের সাথে বন্ধন থাকবে, সেটা আমরা দেখাচ্ছি না। পার্টিকুলার কার্বন আর ব্রোমিনের মধ্যে যে বন্ধন সমযোজী সেটাকে আমরা লুইস ডটের দ্বারা দেখালাম। এরপর এদের যদি সুষম বিভাজন অর্থাৎ একটা একটা ইলেকট্রন তারা নিজেদের দিকে যদি নিয়ে নেয়, অর্থাৎ কার্বন একটা নিয়ে নিল, ব্রোমিন একটা নিয়ে নিল, সুষম বিভাজন হলো। অবশ্যই সেটা তোমার সূর্যালোকের উপস্থিতিতে বা আমরা অল্প পরিমাণ হিট দিলেও ঘটবে। তো সেই অবস্থাতে কি হয়, এরা চার্জহীন একটা করে ইলেকট্রন বহনকারী দুটো পরমাণুতে বিভাজিত হয়ে যাবে, ঠিক আছে। ফলে এই যে জোট উৎপন্ন হলো এদেরকে কিন্তু আমরা বলবো মুক্তমূলক বা ফ্রি রেডিক্যাল, বোঝা গেল। তাহলে ফ্রি রেডিক্যাল কিভাবে তৈরি হচ্ছে বা ফ্রি রেডিক্যালটা কি সেইটা আমাদের বোঝা গেল, ওকে। এরপর আমরা আসছি গঠনাকৃতি। মুক্তমূলকের গঠনাকৃতি কীরূপ হবে সেই সম্পর্কে আমরা জানব। তো মুক্তমূলক যে গঠন হচ্ছিল সেই ক্ষেত্রে সবসময় মনে রাখবে যে মুক্তমূলক যখন গঠন হচ্ছে অর্থাৎ আমরা যে মিথাইল ব্রোমাইড নিয়েছিলাম সেইখান থেকে যে প্রোডাক্ট উৎপন্ন হলো বা কোনো একটা রিয়েকশান হবে সেই ক্ষেত্রে কিন্তু মুক্তমূলক তার ইন্টারমিডিয়েট অর্থাৎ অন্তর্বর্তী অবস্থায় কিন্তু উৎপন্ন হয়। মানে একটা বিক্রিয়া চলাকালীন তার ইন্টারমিডিয়েট স্টেটে কিন্তু এই তোমার মুক্তমূলকটি উৎপন্ন ঘটবে। এবারে আসছি মুক্তমূলকের গঠনাকৃতি। মুক্তমূলকের প্রধানত দুই প্রকার গঠনাকৃতি হয়। এক
সমতলীয় ঠিক আছে। দ্বিতীয়ত হচ্ছে পিরামিডীয় আকৃতি। ঠিক আছে, এবারে সমতলীয় আকৃতি যেটাকে আমরা বলি প্লেনার স্ট্রাকচার। ঠিক আছে, আর হচ্ছে পিরামিডীয় স্ট্রাকচার। তাহলে এই দুটো স্ট্রাকচার কিন্তু আমরা মূলত গঠন কাঠামোতে দেখতে গেলে ফ্রি রেডিকেলের ক্ষেত্রে পেয়ে থাকি। সেইগুলো কেমন হবে? যদি আমরা এই মিথাইল যে ব্রোমাইড ভেঙে গিয়ে অন্তর্বর্তী হিসেবে যে ফ্রি রেডিকেল পাচ্ছিলাম, ঠিক আছে, মিথাইলের ওপর হচ্ছে কার্বনের ওপর একটা নিঃসঙ্গ ইলেকট্রন, ক্লিয়ার? তো সেটাকে যদি আমরা দেখি তাহলে কার্বন হাইড্রোজেন এদের মধ্যে সিগমা বন্ধন থাকবে। ঠিক আছে, একটা হাইড্রোজেন আপার লেভেলে থাকবে আর একটা হাইড্রোজেন লোয়ার লেভেলে থাকবে। বোঝা গেল? তাহলে এখানে হাইড্রোজেনের সংখ্যা 3, কার্বন 3টে হাইড্রোজেনের সাথে সিগমা বন্ধন করে থাকবে। তো এখানে সি আর এইচ এটা হচ্ছে প্লেনার অবস্থায় থাকে। ঠিক আছে, আর হচ্ছে উপরের দিকে যদি খাতাটাকে আমরা ধরে নিই একটা প্লেন, তাহলে উপরের দিকে এই হাইড্রোজেন থাকবে আর নিচের দিকে খাতার নিচে হচ্ছে হাইড্রোজেন এ হাইড্রোজেন থাকবে। ঠিক আছে, এই অবস্থাতে এই কার্বনের কিন্তু একটা পি অরবিটালে একটাই মাত্র ইলেকট্রন অবস্থান করবে। ঠিক আছে, এটা হচ্ছে পি কক্ষক। সেই পি কক্ষকে একটি মাত্র ইলেকট্রন অবস্থান করে। তো এই অবস্থাতে এই যে কার্বনের হাইব্রিডাইজেশন হয়ে যাবে তখন sp2 হাইব্রিডাইজেশন, যেটা হচ্ছে সমতলীয় আকৃতি, যেটাকে আমরা প্ল্যানার স্ট্রাকচার বলছি। সেই প্ল্যানার স্ট্রাকচার কিন্তু এখানে হচ্ছে, ক্লিয়ার? তো এই অবস্থাটাকে আমরা 1 নম্বর সমতলীয় আকৃতি বলবো। ঠিক আছে, এদের যে হাইব্রিডাইজেশন কার্বন sp2, এদের মধ্যবর্তী যে হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন এই যে কোণের মান, বা হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন এই যে কোণের মান, সেই কোণের মানটা কিন্তু আমাদের হয়ে যায় 120 ডিগ্রি, যেটা আমরা হাইব্রিডাইজেশনে দেখে এসেছি। ঠিক আছে, এরপর আমরা পিরামিডীয় স্ট্রাকচারটা আঁকবো। এই হাইড্রোজেনের জায়গায় ফ্লোরিনকে রিপ্লেস করে দিচ্ছে, করে দিয়ে যদি আমরা করি তাহলে এই রকম একটা স্ট্রাকচার পাবো। আর কক্ষক থাকবে যাতে হচ্ছে তোমার একটা নিঃসঙ্গ ইলেকট্রন অবস্থান করবে। আমরা এখানে পি কক্ষকে অবস্থান করছিল পার্টিকুলারভাবে একটা নিঃসঙ্গ ইলেকট্রন, এখানে আমরা লিখে দিতে পারি যে পি কক্ষকে একটি ইলেকট্রন অবস্থান করে। কিন্তু আমরা যখন পিরামিডাল স্ট্রাকচার দেখব সেই ক্ষেত্রে কিন্তু এই যে আমরা যে লোবটা এঁকেছি সেটাকে আমরা sp3 কক্ষ বলবো। এটা কিন্তু দেখবে ভালো করে, হ্যাঁ, কারণ এখানে যে sp2তে যেটা থাকছে সেখানে পি কক্ষকে ইলেকট্রন থাকছে, আর sp3-র ক্ষেত্রে sp3 কক্ষক যেটা থাকবে সেখানে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়টা অবস্থান করবে। তাই এদের স্ট্রাকচারটা হয়ে যাবে পিরামিডীয় স্ট্রাকচার। ঠিক আছে, এখানে প্রত্যেকটা হচ্ছে ফ্লোরিন কার্বন ফ্লোরিন, এদের যে বন্ধন কোণ সেই বন্ধন কোণটা হচ্ছে যেভাবে পিরামিডীয় স্ট্রাকচারের হয় তার থেকে একটু কম হবে। ঠিক আছে, 109 ডিগ্রি 28 মিনিট হচ্ছিল, তো তার থেকে একটু কম হয় অল্প পরিমাণ, কারণ এখানে ভেসপার থিওরি অনুযায়ী রিপালশনের একটা ব্যাপার থাকে, সেটা অন্য জিনিস, সেটা আমাদের এখন জানার বিষয় না, যেটা জেনে গেছি সেই আমাদের হাইব্রিডাইজেশনের ক্ষেত্রে। তো এখানে যে ইলেকট্রনটা থাকছে তা হচ্ছে sp3 কক্ষকে একটি ইলেকট্রন অবস্থান করে। তাহলে আমরা গঠনাকৃতিটা পুরোটা ক্লিয়ার বুঝতে পারলাম। ওকে, যদি আমরা ফ্রি রেডিকেলের শ্রেণীবিন্যাস করি
তাহলে আমরা শ্রেণীবিন্যাস করলে মুখ্যত 3 প্রকার আমরা ফ্রি রেডিকেল পাই। এক হচ্ছে 1 ডিগ্রি ফ্রি রেডিকেল, যেটাকে আমরা বলবো প্রাইমারি ফ্রি রেডিকেল বা মুক্তমূলক বলবো। তারপর 2 ডিগ্রি ফ্রি রেডিকেল, যেটাকে আমরা বলবো সেকেন্ডারি মুক্তমূলক। তারপর আসছি 3 ডিগ্রি ফ্রি রেডিকেল, বা টারসিয়ারি মুক্তমূলক। এই 3 প্রকার শ্রেণীতে কিন্তু ভাগ করা হয় ফ্রি রেডিকেলগুলিকে। এবারে প্রত্যেকের একটা করে আমরা যদি উদাহরণ দিই, জৈব যৌগের ক্ষেত্রে যেহেতু ধরছি তাহলে কার্বনকে ধরেই আমরা করব। তো কার্বনের সঙ্গে 2টো হাইড্রোজেন থাকবে, ঠিক আছে, 2টো হাইড্রোজেন, তার সাথে একটা অ্যালকিল গ্রুপ থাকবে, ঠিক আছে, আর একটা নিঃসঙ্গ ইলেকট্রন থাকবে। এটাকে আমরা বলবো প্রাইমারি বা 1 ডিগ্রি ফ্রি রেডিকেল। তারপর যদি অ্যালকিল গ্রুপ 2টো থাকে তখন তাকে আমরা বলবো 2 ডিগ্রি ফ্রি রেডিকেল। যদি অ্যালকিল গ্রুপ 3টে থাকে তখন তাকে আমরা বলবো 3 ডিগ্রি বা 3rd ডিগ্রি ফ্রি রেডিকেল। বোঝা গেল? তো আমরা শ্রেণীবিন্যাসটা জেনে গেলাম। এরপর আমরা জানবো যে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3rd ডিগ্রি এদের স্টেবিলিটিটা কি হয় সেইটা আমরা আলোচনা করি। তো এদের স্টেবিলিটিটা ব্যাখ্যা করার জন্য আমি কিছু উদাহরণ নিয়ে নিচ্ছি। CH3 C ডট CH3 হোল 2 CH একটা ইলেকট্রন, CH3 CH2 একটা ইলেকট্রন, আর একটা মিথাইল ফ্রি রেডিকেল, ঠিক আছে। তাহলে এই যে ফ্রি রেডিকেল সেটা হচ্ছে 3 ডিগ্রি, এটা হয়ে যাবে 2 ডিগ্রি, এইটা হচ্ছে 1 ডিগ্রি, ঠিক আছে। এদের যদি আমরা স্টেবিলিটি অর্ডারটা দেখি তাহলে এদের স্টেবিলিটি অর্ডারটা হয়ে যাবে 3rd ডিগ্রির স্টেবিলিটি বেশি হয় 2 ডিগ্রির থেকে, 2 ডিগ্রিটা বেশি হয় 1 ডিগ্রির থেকে, 1 ডিগ্রিটা বেশি হয় সাধারণের থেকে, ঠিক আছে। এর মুখ্য কারণটা কি? এর মুখ্য কারণ হচ্ছে হাইপার কনজুগেশন। আমরা আগের দিন পড়ে এসেছি হাইপার কনজুগেশন হয় ফ্রি রেডিকেলের ক্ষেত্রে। তাহলে ফ্রি রেডিকেলের ক্ষেত্রে হাইপার কনজুগেশনের যে স্ট্রাকচার যদি আমরা 3rd ডিগ্রির ক্ষেত্রে দেখি, এটা তো 3rd ডিগ্রি, তাহলে এখানে দেখো আলফা হাইড্রোজেনের সংখ্যা কটা আছে? 3টি আলফা হাইড্রোজেন আছে। এর ক্ষেত্রেও 3টে আলফা হাইড্রোজেন, এই ক্ষেত্রেও 3টে আলফা হাইড্রোজেন। তাহলে টোটাল যতগুলো আলফা হাইড্রোজেন আছে সেই আলফা হাইড্রোজেনের সাথে এই একটি ইলেকট্রন হাইপার কনজুগেশন করবে, ঠিক আছে। ফলে এদের যে হাইপার কনজুগেশন স্ট্রাকচার, হাইপার কনজুগেশন যে স্ট্রাকচারগুলো কটা হচ্ছে টোটাল, এখানে 3, 3 6, 3 9, টোটাল 9টি স্ট্রাকচার কিন্তু আমরা পাবো হাইপার কনজুগেশনের। কিন্তু যদি আমরা দেখি 2 ডিগ্রির ক্ষেত্রে, 2 ডিগ্রির ক্ষেত্রে দেখো টোটাল এইখানে আলফা হাইড্রোজেন 3টে, এইখানে আলফা হাইড্রোজেন 3টে, টোটাল তাহলে হাইপার কনজুগেশন স্ট্রাকচার কটা হচ্ছে? 6টি হাইপার কনজুগেশন স্ট্রাকচার দিচ্ছে। আর যদি 1 ডিগ্রির ক্ষেত্রে দেখি তাহলে হাইপার কনজুগেশন দেবে 3টে মাত্র, কারণ 3টে আলফা হাইড্রোজেন আছে তাই 3টে স্ট্রাকচার দেবে। তাহলে হাইপার কনজুগেশনের স্ট্রাকচার যার বেশি দেবে তার স্টেবিলিটিটা বেশি হবে ফ্রি রেডিকেলের। তাহলে সেই দিক থেকেই কিন্তু আমরা অর্ডারটা বা ক্রমটা করলাম, 3rd ডিগ্রি বেশি স্টেবিলিটি হবে, তারপর 2 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি, তারপর সাধারণটা। ওকে, আশা করি বোঝা গেল। তাছাড়াও ফ্রি রেডিকেল কিন্তু কনজুগেশনে অংশগ্রহণ করতে পারে তাদের স্থিতিশীলতা লাভার জন্য। যদি অসম্পৃক্ত কোনো কার্বন থাকে পার্শ্ববর্তী স্থানে
সেই ক্ষেত্রে কিন্তু তারা কি করবে, এই একটা ইলেকট্রন দিয়েই তারা কনজুগেশন করবে, কনজুগেশন করে দুটো ক্যানোনিক্যাল স্ট্রাকচার দেবে। ঠিক আছে, তো ফলে এদের স্টেবিলিটিটা বেশি হবে। যদি আমরা টলুইনের ক্ষেত্রে দেখি, ঠিক আছে, টলুইনের রেডিক্যাল একটা নিয়ে নিচ্ছি, একটা হাইড্রোজেনকে উঠিয়ে দিয়ে, ঠিক আছে, এই যে একটা ইলেকট্রন সে কিন্তু হাইপার কনজুগেশন করবে, কনজুগেশন করবে। এইভাবে কনজুগেশনটা চালিয়ে যাবে সে, আবার এইখানে পড়বে, এইখানে উঠে যাবে। এখানে যেহেতু একটা ইলেকট্রন কনজুগেশনে টেক পার্ট করছে, অংশগ্রহণ করছে, তাই কিন্তু তীর চিহ্নটা কিন্তু একটা দাড়ি দিয়ে করছি, দুটো এইরকম দুটো দিয়ে করা যাবে না। দুটো বলতে জোড়কে বোঝায়, আর সিঙ্গেলকে বোঝানোর জন্য ঠিক একটা দাড়ি দিয়ে হবে। হ্যাঁ, এইভাবে কনজুগেশনটা চলতে থাকে, তাহলে তার স্টেবিলিটিটাও বজায় থাকবে। ঠিক আছে, এরপর আমরা চলে আসছি সক্রিয়তা, অর্থাৎ অ্যাক্টিভিটি। অ্যাক্টিভিটিটা কেমন হবে সেটা যদি আমরা দেখি, তাহলে আমরা যে ক্রমটা দেব সেই ক্রমটা হয়ে যাবে, দেখো স্টেবিলিটির যে অর্ডারটা ছিল সেখানে আমরা কি দেখেছিলাম, 3rd ডিগ্রি আগে ছিল, তারপর 2 ডিগ্রি, তারপরে 1 ডিগ্রি, এটা ছিল স্টেবিলিটি অর্ডার। দেখো কথাটা বোঝার চেষ্টা করবে, স্টেবিলিটি অর্থাৎ স্থায়িত্ব যার বেশি সে কিন্তু রিঅ্যাক্টিভ হয় না, যে কম স্থায়ী সে বেশি রিঅ্যাকশান করবে, তাই না? যে অস্থায়ী সেই তো রিঅ্যাকশান করবে তাড়াতাড়ি, আর যে স্থায়ী সে কোনোভাবে রিঅ্যাকশান করবে না। তাই সক্রিয়তার যদি আমরা ক্রম দেখি তো ক্রমটা উল্টে যাবে সক্রিয়তা ক্রমের ক্ষেত্রে। কেন উল্টাবে? কারণ যার স্টেবিলিটি কম সে বেশি বিক্রিয়ায় অংশগ্রহণ করে, তাই তার সক্রিয়তা বেশি। আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। যদি উদাহরণ দিয়ে আমরা দেখি, যে উদাহরণ দিয়ে দেখব, তাহলে CH3 একটা হচ্ছে ইলেকট্রন থাকবে রেডিক্যাল হয়ে, CH3 আর CH3। তাহলে এখানে যদি আমরা অর্ডারটা দেখি, কার বেশি সক্রিয়তা, মিথাইল ফ্রি রেডিক্যাল, তারপর 1 ডিগ্রি, তারপর 2 ডিগ্রি, তারপর 3rd ডিগ্রি, এটাই হয়ে যাবে তার সক্রিয়তা ক্রম। আশা করি বোঝা গেল। দেখো চুম্বক ধর্মের ক্ষেত্রে আমরা যেটা জানি যে যদি কোনো পরমাণুর মধ্যে একটি মাত্র ইলেকট্রন থাকে বা 3টে, 1, 3 বা হচ্ছে তোমার যেটাকে আমরা বলতে পারি অযুগ্ম যদি ইলেকট্রন থাকে তাকে আমরা কি বলবো, পরাচুম্বকীয় অর্থাৎ প্যারাম্যাগনেটিক। যেটাকে আমরা বলবো প্যারাম্যাগনেটিক। আর যদি যুগ্ম থাকে, যেমন 2, 4, 6, এগুলো কি যুগ্ম, তাহলে যুগ্ম ইলেকট্রন থাকলে তাকে আমরা বলবো তোমার ডায়াম্যাগনেটিক। ঠিক আছে, এই দুই প্রকার আমরা বলতে পারি যুগ্ম অযুগ্ম দেখে। তাহলে যদি আমরা ফ্রি রেডিক্যালের ক্ষেত্রে দেখি, তাহলে ফ্রি রেডিক্যালের ক্ষেত্রে কি হয়, ফ্রি রেডিক্যালের ক্ষেত্রে সবকটাতেই কি থাকবে, একটি ইলেকট্রন। ঠিক আছে, একটি যদি ইলেকট্রন থাকে তাহলে সেটা কি হবে, পরাচুম্বকীয় ধর্ম দেখাবে। বা প্যারাম্যাগনেটিক প্রপার্টি দেখাবে।
ঠিক আছে, তাহলে আমরা চুম্বকীয় ধর্মটাও জেনে গেলাম, ক্লিয়ার হলো। ফ্রি রেডিকেল সম্পর্কে যাবতীয় তথ্য তোমাদের কাছে এখন আছে বর্তমান, তাহলে তোমরা পরবর্তীকালে পরীক্ষার ক্ষেত্রে সেটা আর অসুবিধা হবে না। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব ও লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। থ্যাংক ইউ।